উত্তরবঙ্গের চা বাগান সেটা উত্তরবঙ্গের ইতিহাসের সাথেই জড়িয়ে আছে। তবে চা বাগানের ইতিহাস বলতে গেলে আসামের প্রসঙ্গ আনতেই হবে। এর জন্য ভারতবর্ষে প্রথম যে চা বাগিচা, যেটা রবার্ট ব্রুশ প্রথম চীন থেকে নিয়ে এসেছিলেন, এবং এক কথায় বলা যায় তার জহুরি চোখ, তিনি বুঝতে পেরেছিলেন যে আসামের যে জমিতে, সেই জমিতে এই চা লাগালে খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে আরেকটা কথা বলা দরকার যে আসামে কিন্তু এই চা রোপণ করার আগেই এই চা গাছ ছিল, যদিও সেটা মানুষের অগোচরে ছিল, এবং ইংরেজরা বোধহয় বানিয়া বলেই তারা বুঝতে পেরেছিল যে কোথায় চা বাগিচা, যেটাকে আমরা বলি সবুজ তরল সোনা, কোথায় লাগালে সেটা তাদের ফল দেবে। তাই 1839 সালে যখন তৈরি হয়েছিল আসাম চা কোম্পানি, সেটাকেই বলা যায় যে ভারতবর্ষের প্রথম চা বাগিচার পত্তনের শুরু। আর 1839 এটাকেও বলা যায় যে ভারতবর্ষের যে চা বাগান, সেই চা বাগানের শুভ সূচনা। কারণ চা বাগানের যে মূল নিলাম কেন্দ্র, যেটাকে বলা হয় বাণিজ্য কেন্দ্র, সেটা ছিল লন্ডন। সেই লন্ডনে প্রথম পৌঁছলো ভারতবর্ষের চা। আর তখন মূল প্রতিযোগী ছিল চীন। চীনের সাথে প্রতিযোগিতার মূল কারণ ছিল একটাই। প্রথম কথা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতবর্ষে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা প্রতিদ্বন্দ্বী, তারা তখন চীনে চা বাগিচা ইতিমধ্যে স্থাপন করে ফেলেছেন। ফলে দেখা গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিদ্বন্দ্বীরা যেটা ভারতবর্ষের থেকে চা যেত, তার উপরে ইংল্যান্ডের 100% ট্যাগ বসানো হয়েছিল। চায়ের সবচেয়ে বড় যেটা পরিচয়, তার গন্ধ এবং তার রং, দুটোতেই চীনের চাকে পিছিয়ে দিল। ফলে দেখা গেল লন্ডনের বাজারে ভারতের চার জনপ্রিয়তা অত্যন্ত দ্রুতভাবে বেড়ে গেল। যেটা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র চা বাগিচার, যেটাকে আমরা বলি, এই ডুয়ার্সও কিন্তু ভারতবর্ষের মধ্যে ছিল না। এই ডুয়ার্সের অধিকাংশই ছিল হচ্ছে ভুটানের সাথে। এবং সেই সময় বিভিন্ন দলিল এবং দস্তাবেজ দিয়ে আমরা দেখতে পাই যে ভুটানের এই যে অংশ, যেটাকে ডুয়ার্স বলি, যার অর্থ হচ্ছে দরজা, যেটা ভুটানে যাবার যে সীমানা, তার জন্য এই নামটা ছিল ডুয়ার্স। এখানকার কোনো স্থানীয় শ্রমিককে সংগ্রহ করা ছিল অসম্ভব। তখন এদের বিভিন্ন জায়গা থেকে শ্রমিক সংগ্রহ করে নিয়ে আসতে হতো। আরেকটা ব্যাপার অদ্ভুত যেটা দেখা যায়, যে উত্তরবঙ্গে যারা রাজবংশী, যারা মূলত এখানকার ভূমিপুত্র, তারা কিন্তু চা বাগিচার সম্পর্কে ছিল সম্পূর্ণ উদাসীন। তারা চা বাগিচার কাজে নিজেদের যুক্ত করতে চায়নি। স্থানীয় অধিবাসীরা তারা এই চা বাগিচায় কর্মী হিসাবে যোগ দিতে চাইলেন না। ফলে তাদের ছুটে যেতে হলো ভারতবর্ষের দরিদ্রতম জায়গা, যেটাকে বলা যেতে পারে বিহারের ছোট নাগপুর অঞ্চল, মধ্যপ্রদেশ এবং কিছু অংশ হচ্ছে উড়িষ্যা। সেখানকার আদিবাসী অঞ্চলে তারা লোক পাঠালেন। সেখান থেকে তাদের অনেকটা বলা যেতে পারে সেই প্রাচীন দাস প্রথার মতন, যখন ল্যাটিন আমেরিকা বা আমেরিকাতে যখন সেই চা বাগিচার শ্রমিক নিয়োগের ব্যাপারে নানা রকম কল্পনার জাল বুনতেন, যে চা বাগানে গেলে সেখানে চা বাগিচায় সোনা ফলে, তাদের নিয়ে আসা হতো, কোনো সময় জোর করে আনা হতো। গাজলডোবা, যেটাকে উত্তরবঙ্গের সমতল অঞ্চলের প্রথম ভারতবর্ষের উত্তরবঙ্গের প্রথম চা বাগান, যদিও সেই চা বাগানটাকে এখন দেখা যাবে না, সেটা তিস্তার কোলে চলে গেছে। সেখান থেকে শুরু হয়েছিল যে উত্তরবঙ্গের চা বাগানের সূচনা। ওই মধ্য ভারত থেকে তারা আসতো বলে তাদের এই অঞ্চলের লোকেরা, তাদের বলা হতো মদেশিয়া। জঙ্গল পরিষ্কার করতে হতো, ছিল সাপ, ছিল বাঘ, নানা রকম যে প্রাকৃতিক আক্রমণে তারা মারা যেত। এছাড়া ছিল মালিকের অকল্পনীয় অত্যাচার। সেক্ষেত্রে দেখা গেল যে তাদের অনেকে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করলেন, বা তাদের মৃত্যু ঘটতে শুরু করলো। যাতে এখানকার শ্রমিক কর্মীরা না পালিয়ে যেতে পারে, তখন সৃষ্টি করা হলো ইমিগ্রেশন অ্যাক্ট। এবং এই ইমিগ্রেশন অ্যাক্টে বলা হলো, কোনো শ্রমিক যদি কোনো চা বাগিচায় যোগ দেয়, তবে তাদের প্রথমে বলা হলো ইমিগ্রেশন অ্যাক্টে 4 বছর পর্যন্ত একটা চা বাগানে তাদের থাকতে হবে। যদি 4 বছরের মধ্যে তারা সেই চা বাগান ছেড়ে চলে যায়, তাদের জেলের পর্যন্ত পাঠাবার বন্দোবস্ত হলো।
এক্ষেত্রে ল্যাম্বের একটা ডায়েরির কথা উল্লেখ করা যেতে পারে। ল্যাম্বের সাথে এরকম দেখা হয়েছিল 6 জন শ্রমিকের, এবং সেই 6 জন শ্রমিকের তিনি দেখতে পেলেন পিঠে দগদগে ঘা। তিনি তার কারণ জানলেন এবং যেটা তিনি লিপিবদ্ধ করেছেন যে সেই 6 জন শ্রমিক সেই বাগানে রেশন না পাওয়ার ফলে সেই বাগানের কাঠ ছেড়ে চলে এসেছিল, ফলে তাদের ওপর প্রচণ্ড বেত্রাঘাত করা হয় এবং সেই যে বেতের আঘাতের যে ক্ষতস্থানের ওপরে নুন দিয়ে ডলা হয়েছিল। আমাদের দেশে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প, কারণ এত পরিমাণ বৈদেশিক মুদ্রা একমাত্র পর্যটন ছাড়া আর কোনো শিল্প কিন্তু আমাদের দেশকে দেয় না। ফলত এই শিল্পটার দিকে এবং এই শিল্পর মূল চালিকা শক্তি যে চা বাগান শ্রমিক, তাদের দিকে, তাদের দৈনন্দিন জীবনযাপনের দিকে, তাদের জীবনচর্যার দিকে নজর দেওয়াটা তো আমাদের দেশের সরকারগুলোরও কর্তব্য, কি কেন্দ্র কি রাজ্য। কিন্তু তারা সেই দায়িত্বটা পালন করছেন না, কোনোদিন করতেনও না সেভাবে। যেমন ধরুন, চা বাগিচার ব্রিটিশ আমল থেকেই মজুরির বদলে একটা হাজিরা সিস্টেম চালু ছিল, দৈনিক বা সাপ্তাহিক একটা চুক্তি হতো। সেই চুক্তি অনুযায়ী শ্রমিকরা পয়সা পেতেন এবং পয়সার সঙ্গে সঙ্গে তাদেরকে ফ্রিঞ্জ বেনিফিট বলা হয়, তাকে আরও এক্সট্রা কিছু সুবিধা দেওয়া হয় এবং এই দুটো মিলে তাদের মাইনেটা ধরা হবে, এরকম আমি ভাবা হয়েছিল। 1951 সালে এটা একটা ধরে বেঁধে একটা আইন করা হয়, তখন দেশ সদ্য স্বাধীন হয়েছে। 51 সালে সে আইন, প্ল্যান্টেশন লেবারার অ্যাক্ট, সে আইনে এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্ল্যান্টেশন লেবারার রুলস, তাতেও বেঁধে দেওয়া হয়েছিল কিছু কিছু, যে চা বাগিচা শ্রমিকদের কী কী অধিকার প্রাপ্য, কী কী সুযোগ সুবিধা প্রাপ্য। তাদের রেশন দিতে হবে, চা বাগিচা শ্রমিকদের জন্য হাসপাতাল থাকবে, বিনামূল্যে সেখানে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে, বাচ্চাদের জন্য স্কুল থাকবে, একদম ছোট বাচ্চা নিয়ে যে সমস্ত মারা কাজে যাবেন তাদের জন্য ক্রেস থাকবে, বাচ্চাদের রাখার জন্য ক্রেস থাকবে, জ্বালানি দিতে হবে, কোয়ার্টার্স দিতে হবে, পানীয় জল দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে। মজা হলো, চা বাগানের মালিকরা যখনই কোনো মানে বেতন বাড়ানোর প্রশ্ন ওঠে, নতুন চুক্তির প্রশ্নগুলো ওঠে, মালিকরা যে হিসেবটা পেশ করেন সরকারের কাছে, তাতে কিন্তু এই যেগুলো আমরা বললাম মাত্র, এই বাবদে একটা বিশাল খরচা জুড়ে দেন এবং এই খরচাটা দেখিয়েই তারা চায়ের যে কস্টিং সেটা নির্ধারণ করেন এবং বলেন আমাদের লস হচ্ছে। আমি সরকার পক্ষকে এবং যে কোনো উৎসুক মানুষকে আহ্বান করছি, ডুয়ার্স, তরাই, দার্জিলিং পাহাড়ের প্রত্যেকটি বাগান ঘুরে দেখার জন্য। একটি বাগান আছে কিনা যেখানে এর সবগুলো দেওয়া হয়, আপনি পাবেন না। 22 रुपया हाजिरी मिलता है, तो 22 रुपया में हम लोग खाएंगे कि दवा खरीदेंगे कि स्कूल में बच्चा लोग को पढ़ाएंगे, ऐसा अवस्था है कालचिनी बागान में। हम लोग तलब मिला अभी कहाँ मिला है? जब पूजा के लिए बोनस दिया है, कोई 200 जो का है, कोई 300, कोई 700, 7 रुपया भी मिला है बोनस, 7 रुपया भी मिला है, किसी को 600 भी मिला है। अभी शनिवार को तलब होने था, आज तक तलब का भी पता नहीं है, रेशन का भी पता नहीं है, कुछ नहीं है। मालिक ना लकड़ी मिलता है ना काठी, घर है, घर को जाके देखिए, गाय बांधने का, गाय जिसका पैसा है वो आदमी उससे अच्छा गाय बांधता है वो घर में, वैसा घर में हम लोग गुजार रहे हैं। पानी आने से छता ओढ़ के बैठते हैं रात भर, सुबह में काम आते हैं। घर भी रहने के लिए ढंग का नहीं है। अगर विश्वास नहीं है तो आप लोग लाइन में जाके देख सकते हैं। हम लोग का बाल बच्चा का भी भविष्य खत्म हो रहा है, क्योंकि पैसा नहीं होने के कारण में हम लोग पढ़ाने नहीं सक रहा है। स्कूल है, स्कूल तो सरकार बना दिया है, लेकिन हम लोग पढ़ाने नहीं सक रहा है। हम लोग का बस में रुपया नहीं है। किसी को बेटा को एडमिशन करने नहीं सका है 9 में 10 में। हम लोग को लकड़ी मिलना था, वो लकड़ी नहीं मिला है। ठंडा दिन में कम्बल मिलता, वो भी नहीं मिला। बरसात में चप्पल मिलता, वो भी नहीं मिला है। तिरपल में पहनने के लिए मिलता है, वो भी नहीं मिला है। इससे हम लोग को बहुत अभी लकड़ी का बहुत प्रॉब्लम है। अभी वो जो चिंचला फंस जाता है मेला लोग, और आएगा 3 बजे, अभी 7 बजे निकल गया उन लोग, हाँ, और 3 बजे आएगा। तो हम लोग का हर तरफ से हम लोग का तकलीफ है बगान में, लकड़ी नहीं देने, दवाई भी अच्छा से नहीं मिलता है। हम लोग गरीब आदमी 400 रुपया लेके, अभी 15 में आधा हजरा, 300-400 रुपया से क्या होगा? लेखा पढ़ा करेगा ना, खर्चा खाएगा ना, लकड़ी खरीदेगा ना दवाई खरीदेगा।
वो भी छोटा मोटा थोड़ा सीरियस हो जाने से अलीपुर जाओ, तो हम लोग को अलीपुर ले जाने से तो दवाई खरीद के खाने पड़ेगा, कहाँ उतना गाड़ी भाड़ा पाएगा, पैसा पाएगा। इसीलिए हम लोग का आदमी अच्छा से इलाज करने नहीं सकने से बस गया। सुबह में एक ठो बच्चा मर गया, अब उसको ले गया माटी दे के आया, शाम तक में और एक ठो बच्चा मर गया। 2 महीना हुआ है, जवान एक ठो बेटी मर गया, 18 वर्ष का, 9 क्लास में पढ़ रहा है हमारा। काहे कि हॉस्पिटल में दवा नहीं है, पैसा नहीं, मालिक तो कोई जिंदगी में बगान आवे नहीं घर पे। चंदा साहब आता है, लेबर यहाँ है तो जाता है उधर से, लेबर के सामने तो कभी भी नहीं आता है। हाँ, जब लेबर घर चला जाएगा छुट्टी हो के 3 बजे तो चंदा साहब बागान विजिट करेगा, खाली वो रास्ता घूरेगा और जाएगा अपना। চা বাগানে কোনো পরিবর্তনের কোনো ছোঁয়া লাগেনি। প্রথম কথা চা বাগানের যে ওয়ার্কারের আর্থসামাজিক অবস্থা 2005-এ যা অবস্থা ছিল এখনও তাই আছে। এখনও বন্ধ বাগান অনেক আছে, বহু বন্ধ বাগান আছে। সেজন্য যেমন এক কথায় মালিক পক্ষ কিছু অংশে দায়ী, বেশি অংশে দায়ী হচ্ছে তথাকথিত চা বাগানের নেতা, ট্রেড ইউনিয়ন লিডার, যারা চা বাগানটাকে তাদের একটা নিজস্ব পৈতৃক সম্পত্তি বলে তারা মনে করে। এবং সবচেয়ে বেশি দায়ী সরকারের একটা ভ্রান্ত নীতি। এই জন্যই আজকে চা বাগানের এই অবস্থা চলছে। পাশাপাশি সরকারের ভ্রান্ত নীতিটা কি? ভ্রান্ত নীতি মানে সবই হচ্ছে ভোটের রাজনীতি চলছে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, মেবি মে নট বি। তো আজকে আমরা নতুন একটা ফ্যাক্টরি বানিয়েছি, আপনি গিয়ে দেখতে পারবেন, আমাদের ফ্যাক্টরিটা পেছন দিয়ে যাবেন, নতুন ফ্যাক্টরি বানিয়েছি আমরা, 20 থেকে 25 কোটি টাকা ইনভেস্ট করে কোম্পানি ফ্যাক্টরি বানিয়েছে। তো চা বাগানের যদি আর্থসামাজিক অবস্থা, মানে চা বাগানের যদি অবস্থা খুবই খারাপ থাকতো তাহলে এতটা বড় ফ্যাক্টরি কোম্পানি কেন বানাবে? এটা ডিপেন্ড করে পলিসির উপর, ওয়ার্কারের সহযোগিতা, ট্রেড ইউনিয়নের সহযোগিতা এবং মালিকদের মানসিকতার উপরে চা বাগানগুলো দাঁড়িয়ে থাকে। আউটপুট যত বাড়বে তত ওয়ার্কারেরও আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে, কারণ সরকার চা বাগানের ওয়ার্কারদের জন্য কখনো ভাবে নাই, হ্যাঁ, আর ভাবেও না। আজকে সরকার থেকে কিন্তু চা বাগানের ওয়ার্কার 4 আনা পয়সার কোনো হেল্প পায় না, যতটুকু পায় মালিকরাই করে। কিন্তু আজকে মেডিকেল বলুন, হ্যাঁ, তাদের ইলেকট্রিসিটি বলুন, তাদের জল বলুন, তাদের রাস্তা বলুন, তাদের বাসস্থান বলুন, সব কিছু কোম্পানি করে, এভরিথিং। হ্যাঁ, তাদের রেশন, সমস্ত কিছু কোম্পানি করে। রেশন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিছুটা ভর্তুকি আমরা পাই, তাছাড়া সরকার থেকে আমার মনে হয় না কোনো, আমি তো চা বাগানে 20 বছর ধরে কাজ করছি, সরকার থেকে সরাসরি কোনো ওয়ার্কারদের মধ্যে কোনো সাহায্য পৌঁছে গেছে আমার নজরে পড়েনি।